সারা দাও বাংলাদেশ আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন চট্টগ্রাম 10 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালি। স্বাগতম আমাদের অনুষ্ঠানে আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে, শুকরিয়া আদায় করছি আমার সাথে একত্রিত হওয়ার জন্য। প্রথমেই রাজনীতির বিষয়ে প্রশ্ন করতে চাই, জয়ের ব্যাপারে ঠিক কতটা আশাবাদী? আলহামদুলিল্লাহ, জয় পরাজয় তো পুরোটাই আসলে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তবে আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। ধন্যবাদ। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমরা সব সময় দেখেছি যে বাংলাদেশে চিরচরিত একটি লড়াই ধানের শীষ এবং নৌকা, সেই লড়াইয়ে নৌকা এবার ব্যালট পেপারে থাকছে না, সেই জায়গাটা থেকে আপনাদের এবার লড়াই হবে, আসল লড়াইটা ধানের শীষের সাথে। তো ধানের শীষের প্রার্থীকে ভোট না দিয়ে আপনাকে কেন চট্টগ্রাম 10 আসনের জনগণ ভোট দিবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার এই চমৎকার প্রশ্নের জন্য। প্রথমত আমি এই চট্টগ্রামের আমার যে 10 আসন, এই 10 আসনের মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, যেখানে ষোলকবহর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমি নির্বাচিত কাউন্সিলর ছিলাম। ওখানকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে আমি ধারণ করে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করার সুযোগ পেয়েছি। এককভাবে ষোলকবহরের মানুষ আমাকে জানেন, বুঝেন, চিনেন। এটার মাধ্যমে আমার একটা ব্যাপক পরিচিতি ওখানে আছে। এরপরে আমি চট্টগ্রাম শহরে রাজনীতি করছি আজকে প্রায় 35 বছর ধরে। এর মধ্যে গত 17 বছরে ফেসিবাদ যে আমল আমরা বলি, এই ফেসিবাদের আমলে আমি সরকারের রোষানলে পরে 52টির উপরে মামলা আমার উপর দেয়া হয়েছে এবং আমি 8 বার জেলে গেছি। বিভিন্নভাবে আমি অত্যাচারের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আমাকে অনেক কিছু ত্যাগ এখানে করতে হয়েছে, যে কারণে চট্টগ্রামের মানুষ জানে যে আমরা রাজপথে ছিলাম, রাজপথে কাজ করেছি। হঠাৎ করে আমি এসে প্রার্থী হইনি। আমি কিন্তু তৃণমূল থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ, যেখান থেকে মানুষের সাথে সম্পৃক্ততা, জনসম্পৃক্ততার দিক থেকে আমি আল্লাহর মেহেরবানি যে কোনো প্রার্থীর সাথে চাইতে এগিয়ে আছি। এই কারণে চট্টগ্রামের মানুষ আমাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ। দলীয় অবস্থান থেকে জানতে চাই, ব্যক্তি শামসুজ্জামান হেলালি এগিয়ে আছেন নাকি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হিসেবে নিজেকে এগিয়ে রাখছেন? আমি জামাত ইসলামীর কারণেই আমার কাউন্সিলর হওয়া, জামাত ইসলামীর কারণেই আমার পরিচিতি, জামাত ইসলামের কারণেই আমার ত্যাগ তিতিক্ষা। জামাতের মাধ্যমেই আমি চট্টগ্রামে শামসুজ্জামান হেলালি হয়েছি। আমি জামাত ইসলামী আমার সাংগঠনিকভাবে মূল ভিত্তি। আর এবার আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতিতে জামাত এখন সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। এই যে বিগত 15 মাসের আমাদের বাইরের যারা আছে তাদের কর্মকাণ্ড আর আমাদের পজিটিভ কর্মকাণ্ড, মানুষ কিন্তু একজন শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের যারা শিল্প পরিচালনা করে, বিভিন্ন শিল্পপতি, তারা পর্যন্ত সবাইকে আজকে ভাবিয়ে তুলেছে। তারা আমাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছে এবং আমাদেরকে বারবার বলছে যে আপনাদের সাথে আমরা কাজ করতে চাই। অধিক আগ্রহে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। এই কারণে জামাত ইসলামের কারণেই আমার পরিচিতি। জামাত বাদ দিলে আমার আর কিছু থাকে না। ধন্যবাদ, স্পষ্ট উত্তর পেলাম। প্রতিটা জামাত নেতার কাছেই আমার একটি প্রশ্ন ছিল এবং অধিকাংশ নেতাই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। জামাত নেতার কাছে আমার প্রশ্ন থাকে যে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আপনাদের বিরোধী দলগুলো করে থাকে, সেটি হলো আপনারা অনলাইনে বট অ্যাকাউন্ট সৃষ্টি করে মানুষকে আঘাত করেন এবং মানুষের ব্যক্তিগত জিনিসগুলোকেও, যেগুলো রাজনীতির বাইরে, সেই নোংরামিগুলো জামাত বট অ্যাকাউন্টের মাধ্যমে, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকে। আমি যুক্ত করতে চাই, কিছু আপনাদের জামাতের কয়েকজন এমপি পদপ্রার্থী আমার এই অনুষ্ঠানেই বলেছেন যে তারা আসলে বট অ্যাকাউন্ট তৈরি তো ভালো কথা, তারাই বট অ্যাকাউন্টের ভয় থাকে। স্পেসিফিক আপনার আসনে এবং আপনার কাছে জানতে চাই, অনলাইনে কি আদৌ আপনি কোনো বট অ্যাকাউন্ট আপনার ছত্রছায়ায় গঠিত করেছেন কিনা আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করার জন্য? আমি আপনাকে একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা রাজনীতি করব ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে। আপনি যেটি মিন করেছেন বট অ্যাকাউন্ট বলতে, আসলে কি বোঝাতে চাইছেন আমি এটা স্পষ্ট না, কারণ এসব জিনিসের সাথে আমি সম্পৃক্ততা তো নাই, আমি এগুলোর সাথে পরিচিত না। আরেকটি কথা আপনি খুব ভালো বলেছেন, ওইটা হলো যে আমরাও মাঝে মধ্যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি। এজন্য কোনো ব্যক্তির ব্যক্তিত্ব, কোনো আমার দল করুক না করুক, বিরোধী দল করুক, যে দলেই করুক,
কোনো মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করা, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করা, প্রকাশ্য এবং পিছনে মানুষদেরকে লাঞ্ছিত করা, ছোট করা ইসলামের লিগে অনুমোদন করে না। যে জিনিস ইসলাম অনুমোদন করে না, জামাত আমাদেরকে এই কাজগুলোকে অনুমোদন দেয় না। যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা সত্যিকার অর্থে জামাতকে অন করে বলে আমি বিশ্বাস করি না। জামাত যারা অন করবে তারা অবশ্যই ইসলামকে মানতে হবে। ইসলাম কারো ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত চর্চা করা, এরপরে কাউকে আক্রমণ করা, আক্রমণাত্মক ভাষায় কথা বলা, আপনি কোরআনের বিভিন্ন জায়গায় দেখবেন যে মানুষদেরকে যারা ধ্বংস নিবেজ্য তাদের জন্য, যারা মানুষদেরকে সামনে ছোট করে পিছনে লাঞ্ছিত করে, ইসলাম এগুলোকে অনুমোদন দেয় না। সুতরাং কোনো বট অ্যাকাউন্ট বা এই ধরনের কোনো কিছুর সাথে আমার সম্পৃক্ততা নেই, এগুলো জীবনেও থাকার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। চট্টগ্রাম 10 আসনে আপনার প্রতিদ্বন্দ্বী সাবেক মন্ত্রীপুত্র সাইদ আল নোমান, আপনার প্রতিদ্বন্দ্বী আরো বেশ কয়েকজন আছেন, ইসলামী আন্দোলন থেকেও আছেন, তিনিও প্রতিদ্বন্দ্বী। আপনার নিজের প্রতিদ্বন্দ্বীদেরকে কঠিন প্রতিদ্বন্দ্বী ভাবছেন নাকি সাবলীলভাবেই আপনি জয়লাভ করবেন বলে মনে করছেন? এই প্রতিদ্বন্দ্বী যারা আমাদের এখানে আছেন তারা সবাই যার যার মর্যাদার দিক থেকে অনেক অগ্রসরমান মানুষ এবং অত্যন্ত অগ্রসর মানুষ। আমি তাদেরকে রেসপেক্ট করি, তাদের শ্রদ্ধা করি। তবে চট্টগ্রাম 10 আসনে আমি কাজ শুরু করেছি অনেক আগ থেকেই। আমি হৃদয় দিয়ে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাল্লাহ চট্টগ্রামের মানুষ এবার আমাদেরকে নিরাশ করবে না ইনশাল্লাহ। আপনাদের দলীয় প্রচারণা নিশ্চয়ই শুরু করেছেন এতদিনে। আপনি অনেক দিন আগেই আপনি এই আসনের জন্য জামাত মনোনীত হয়েছেন, তফসিল ঘোষণার আগেই আপনাদের মনোনয়ন ঠিক হয়েছে। সেই হিসেবে মানুষের থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমরা যেটি আগে দেখতে পেয়েছি যে কিছু এলিট সংখ্যক বা কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ কেবল জামাত শিবির করে, সেই জায়গা থেকে জনগণের কাছে যে কেমন ধরনের সাড়া আপনি পাচ্ছেন? আমি শুরু থেকেই জনবান্ধব একজন মানুষ, জনবান্ধব একজন মানুষ। আমি তৃণমূলে মানুষের সাথে কাজ করি, মানুষের সুখ দুঃখ আমার সুখ দুঃখ হিসেবে আমি বেছে নিয়েছি। বিগত 35 বছর ধরে আমি মানুষের জন্য কাজ করার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। আমরা নির্বাচনের যে নির্দিষ্ট কিছু মানুষের সাথে যোগাযোগ এটি না করে আমরা একদম মাস পিপলের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছি। আপনি শুনলে খুব খুশি হবেন, আমরা এত সংখ্যক উঠান বৈঠক করেছি, কোনো প্রার্থী এগুলো চিন্তাও করতে পারবে না। এবং প্রত্যেকটি উঠান বৈঠক করেছি, আমরা একটা সময় প্রোগ্রাম করতাম এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ নিয়ে যেতে হতো। আলহামদুলিল্লাহ আমরা এবার যেগুলিতে প্রোগ্রাম করেছি ওইগুলির সাধারণ ভোটার এবং সাধারণ মানুষদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি। সেখানে শ্রমজীবী মানুষ ছিল, বস্তিবাসী ছিল, সেখানে এলিট শ্রেণী ছিল, সেখানে ব্যবসায়ী ছিল, শিক্ষক ছিল, পেশাজীবী ছিল, বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ ছিল। তবে আমরা প্রত্যেক মানুষের সাথে মেশার চেষ্টা করেছি এবং আমরা এক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পেরেছি বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। চট্টগ্রাম 10 আসনে পর্ব করার আগে আমি ঘুরে দেখেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। যে কোনো পর্ব করার আগেই আমি সেই পর্বের অতিথি নিয়ে একটু পড়াশোনা করে নেওয়ার স্বভাবটা আমার আছে। তো সেই হিসেবে আপনার কি মনে হয় যে প্রচারণার দিক থেকে কিছুটা চট্টগ্রাম 10 আসনে অন্যান্য আসনের জামাতের প্রার্থীর তুলনায় আপনি কিছুটা পিছিয়ে আছেন নাকি ঠিকঠাকই আছে? আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি, এটা বলবো যে ডিজিটাল যে প্রচারণাটা আছে ওই জায়গায় আমাদের একটু পিছিয়ে আছি। এমনি অন্য প্রচারণায় আমরা আল্লাহর মেহেরবানি পিছিয়ে নাই, ডিজিটাল প্রচারণা যেটা এটাতে আমরা কিছুটা পিছিয়ে আছি। যেমন এই দিন একটা বিচিত্র অভিজ্ঞতা, এক জায়গায় এক ভদ্রলোক একটা প্রোগ্রামে বলছেন যে আমার এলাকায় আমি হেলালি ভাইকে দেখিনি, অথচ ওই এলাকায় আমি আরেকজন ভাই জবাব দিলেন উনি তো আমাদের এলাকায় প্রায় 10 বার এসেছেন। এখানে আসলে সিটিতে বিষয়টা এরকম, ভোটার যদিও আমাদের এখানে 5 লাখ, কিন্তু আমাদের সিটিতে মানুষ অনেক বেশি। কে ভোটার কে ভোটার না এটা বোঝাটাও একটা বড় ধরনের মুশকিলের বিষয় হয়ে পড়ে। আমরা যদি সিটিকে 90 লাখ মানুষের সিটি ধরি তাহলে 30 লাখের বেশি মানুষ বসবাস করে আমার এই চট্টগ্রাম 10 আসনে। তা আমরা অনেক জায়গায় যাই, অনেকের সাথে আমি যে টাইমে গিয়েছি ওনার সাথে অনেক সময় টাইমিং হয় না, এই কারণে অনেকের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু আমরা আজকে প্রায় 10 মাস ধরে আলহামদুলিল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। ডিজিটাল প্রচারণায় যেটা পিছিয়ে আছে এটা ইনশাল্লাহ আমরা 22 তারিখ থেকে নতুন উদ্যমে এটা ইনশাল্লাহ আমাদের রিকভার করবো ইনশাল্লাহ। যদি জামাত
ইসলামী দলগুলোর সাথে জোট করে এবং আপনার আসন যদি আপনাকে ছেড়ে দিতে হয়, নির্বাচনের আগ মুহূর্তে যদি এমন কোনো সিদ্ধান্ত আসে, সেক্ষেত্রে আসলে কি করবেন বলে ভেবেছেন কি কখনো? জামাত আমাকে প্রার্থী করেছে, জামাত যদি বলে ছেড়ে দিতে হবে, এখানে আমার ব্যক্তিগত অভিমত বলে কোনো কথা নেই। জামাত আমাকে প্রার্থী করেছে, আমি প্রার্থী হয়েছি, আমি জামাতের প্রতিনিধি হিসেবে দৌড়াচ্ছি। জামাত যখন বলবে যে আমাকে প্রত্যাহার করার জন্য, আমি সানন্দে প্রত্যাহার করে নেবো ইনশাল্লাহ, এবং যাকেই আমার বিপরীতে আমার প্লেসমেন্ট করবে তার জন্য আমি আমার সবটুকু উজাড় করে দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। চট্টগ্রাম 10 আসনে এমপি হিসাবে নির্বাচিত হলে কোন তিনটি প্রধান সমস্যা সবার আগে আপনি সলভ করবেন বলে আপনার মনে মনে একটি স্বপ্ন করে রেখেছেন? আমার 1 নম্বর অগ্রাধিকার হলো, আমরা জলাবদ্ধতার সংকটে আছি। জলাবদ্ধতা এটা লম্বা সময়ের একটি চট্টগ্রামের সমস্যা, এবং আমার 10 আসনের বিরাট এলাকা জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে, যে কারণে আমার এটা 1 নম্বর প্রায়োরিটি থাকবে। এটাতে যে সমস্ত সংস্থাগুলো কাজ করছে, স্টেক হোল্ডাররা আছে, তাদের সাথে কাজ করে আমরা এটাকে একটু সহনীয় পর্যায়ে কিভাবে নিয়ে আসা যায় এটা নিয়ে আমরা কাজ করব। 2 নম্বর বিষয় হলো, এখানে এলাকার জনপদে মাদক একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। আমার এখানে অনেকগুলো বস্তি আছে, এবং এই বস্তিগুলোতে আসলে মাদকের হাট চলে, ধরতে গেলে জোয়া এবং মাদক। আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেব, এবং মাদককে যাতে নির্মূল করা যায়, মাদকের উৎসগুলো যাতে বন্ধ হয়ে যায়, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ উদ্যোগ নেব। 3 নম্বর যে বিষয়টি আমার দরকার, সেটি হলো অনেক মানুষের শহর চট্টগ্রাম শহর। এখানে আমাদের যে কর্মসংস্থান, যুবক তরুণ, মেধাবী যুবক তরুণরা, তরুণীরা, যুবতীরা যারা কোনো কর্মসংস্থানের অভাবে আছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, উদ্যোগ নেব, চেষ্টা করব। সাথে যাদেরকে কিছুই করতে পারবো না, তাদেরকে ছোট ছোট উদ্যোক্তা করে যাতে সেই তার পরিবার নিয়ে এই সমাজের জন্য বোঝা না হয়ে এই সমাজের উৎপাদনে ভূমিকা রাখতে পারে, সেই কাজটি আমি করব। উদ্যোগগুলো আসলেই চমৎকার এবং প্রশংসার দাবিদার। আমি প্রশ্ন রাখতে চাই, এই মুহূর্তে যদি নির্বাচিত না হন, তবু কি এই উদ্যোগগুলো জন্য কাজ করবেন? আপনি হয়তো জেনে থাকবেন, আমি সিটি কর্পোরেশনের 2010 থেকে 15 সাল পর্যন্ত কাউন্সিলর ছিলাম। ওখানে অনেক কাজ, জলাবদ্ধতা নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে। এই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে যখন আমাদের কাউন্সিলর থেকে বঞ্চিত করা হলো, জোর করে নিয়ে নেওয়া হলো, এরপরও আমরা থেমে থাকিনি। আমি চট্টগ্রামের সবচেয়ে জাতীয় যেই দৈনিকগুলো, দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, কর্ণফুলী এবং পূর্বদেশ, আমি নিয়মিত চট্টগ্রামের সমস্যা সম্ভাবনার উপর কলাম লিখেছি, এবং আমার এই জলাবদ্ধতার উপর কলাম আছে, সিআরবি নিয়ে কলাম আছে, চট্টগ্রামের যানজট নিয়ে কলাম আছে, মানুষের সমস্যা, মানবিক দুর্ভোগ নিয়ে বিভিন্ন জায়গা নিয়ে আমার কথা আছে, কলাম আছে। আমি চেষ্টা করেছি, আল্লাহ যদি আমাকে রিজিকে না রাখেন সংসদ সদস্য হিসেবে, এরপরেও আমি ইনশাল্লাহ চট্টগ্রামের মানুষদের জন্য যে কাজগুলো করে আসছি, ধারাবাহিকভাবে আমার এই কাজগুলো থাকবে, এবং তখন প্রচেষ্টা হবে অন্যরকম। এমপি হলে প্রচেষ্টা হবে একরকম, আর এমপি না হলে প্রচেষ্টা, উদ্যোগটা হবে আরেক রকম, কিন্তু কাজ বন্ধ হবে না ইনশাআল্লাহ। খুব চমৎকার এবং খুব সুন্দর চিন্তা ভাবনা আপনার। এই মুহূর্তে জানতে চাই, আপনাদের দলের নাম উঠলেই যেই বিষয়টি উঠে আসে, সাধারণ জনগণের কাছে যখন গিয়েছেন, কখনো মুক্তিযুদ্ধ নিয়ে বিব্রত হয়েছেন কিনা? আপনি খুবই আনন্দিত হবেন, গত 3 দিনে আসলে মুক্তিযোদ্ধারা তো এখন বেশিরভাগ মুক্তিযোদ্ধাই পরকাল এর যাত্রী হয়েছেন, খুব কম মুক্তিযোদ্ধাই বেঁচে আছেন। আমি গত 3 দিনে 3 জায়গায় 3 জন মুক্তিযুদ্ধের মুখোমুখি হয়েছি, এবং আপনি এই যে কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ পড়তে গিয়ে হালিশহর এইচ ব্লকে একজন মুক্তিযোদ্ধার সাথে আমার দেখা হয়েছে। আমাকে বুকে জড়িয়ে রেখে বলেছে যে তুমি একটা পারফেক্ট ম্যান, তোমাকেই চট্টগ্রাম 10 আসন মানায়। এটা একটা মুক্তিযুদ্ধের আমি স্বীকৃতি পেয়েছি, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। গতকালকে একজন মুক্তিযোদ্ধা আমাকে জড়িয়ে ধরে বলেছে যে আমরা তোমার সাথে আছি, তোমার সাথে আমরা তোমাকে দোয়া করতেছি, তুমি এগিয়ে যাও। কোথাও এই পর্যন্ত এই বিষয়গুলো আমাদের সামনে আসেনি। কেন আসেনি এটা আমি জানি না, তবে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, একটা সময় আমরা দেখেছি যে অনেকে আমাদের কাছে আসতে আনইজি ফিল করত, কিন্তু ইদানিং গত 1.5-2 বছরে মানুষ আমাদেরকে খুব কাছে টেনে নিচ্ছে, আমাদের সাথে সময় কাটানোকে তাদের কাছে খুব আনন্দদায়ক হিসেবে নিচ্ছে,
এবং তাদের সুবিধাগুলো আমাদেরকে বলছে। আমি গতকালকে আমাদের সনাতনী ধর্মাবলম্বীর প্রতিনিধিদেরকে নিয়ে একটা মত বিনিময় করেছি গত রাত্রে। এখানে তারা আমাকে সম্বোধন করছে এমপি হিসাবে। আমি বললাম যে তোমরা এখনো আমি এমপি হইনি, বলে যে না আপনি আমাদের হৃদয়ের এমপি। আলহামদুলিল্লাহ, ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষরা আমাদেরকে খুব হৃদয় দিয়ে ভালোবাসছে এবং এই ধরনের কোনো বিব্রতকর বিষয় আমাদের সামনে আসেনি, আশা করি আসবে না ইনশাআল্লাহ। ভিন্ন একটি প্রসঙ্গে এখন যেতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে আপনাদের ভূমিধ্বস বিজয় হচ্ছে। ব্যক্তি হিসেবে কি মনে করেন, ওই বিজয় কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে? যারা এই বিজয়গুলো উদযাপন করছে, যারা এই বিজয়ে ভূমিকা রাখছে, আপনিও বুঝেন আমিও বুঝি, তারা তো আমার দেশের এই তরুণ তরুণী, আমার দেশের এই ছাত্রছাত্রী। অবশ্যই জাতীয় নির্বাচনে এটার প্রভাব না শুধু ব্যাপক প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি। একেবারেই স্পষ্ট উত্তর পেয়েছি। চাকসুতেও আপনারা ভালো ফলাফল করেছেন। সেই ধারাবাহিকতায় আপনার আসনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে। সে সকল শিক্ষার্থীর সাথে যোগাযোগ হয় কিনা, মানে তাদের সাথে কোনো যোগাযোগ? জি, আমার সাথে তাদের সাথে যোগাযোগ হয় এবং তারা আমাকে উৎসাহিত করছে। বরং আমি এই ক্ষেত্রে দুর্বলতার পরিচয় দিয়েছি যে সকল মানুষের ধারে ধারে যেভাবে যাওয়া দরকার ওটা আমরা পেরে উঠছি না জায়গা এবং দূরত্বের কারণে। কিন্তু আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা, আমাদের ছাত্রীরা যারা এই যে জেনজি যাদেরকে বলছি, তারা আমাদেরকে নিয়ে অত্যন্ত উৎসাহ বোধ করছে এবং আমাদেরকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তারা আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সউদ্যোগে ভূমিকা রাখছে। ধন্যবাদ। আমি আরেকটি ব্যাপার একটু জানতে চাই। মানবিক কাজগুলো করার ক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনি দীর্ঘ মামলা হামলা শিকার হয়েছেন গত সরকারের আমলে, তখন মানবিক কাজগুলো আসলে কিভাবে সম্পন্ন করতেন? আমরা যেহেতু সুশৃঙ্খল একটি দল জামাত ইসলামী, আমাদের প্রত্যেকটি ইউনিটে কমিটি আছে। এত বিপর্যস্ত অবস্থায়ও একটা সময় আমাদের প্রতি বছরেই টানা আমিন নির্বাচন হতো। আমরা একদিকে আমরা আমাদের শহীদদের জানাজা পড়ছি, আরেকদিকে আমরা 2 দিন পর 3 দিন পর আমাদের কমিটিগুলোকে রিশাফল করছি। সাংগঠনিক কাঠামোতে আমরা কখনো কোনো জিনিস কালকের জন্য রেখে দিই নেই, যে কারণে আমাদের অনুপস্থিতিতেও আমাদের কাজগুলো করতে আমাদের কোনো সংকট তৈরি হয়নি। আমাদের মানবিক কাজগুলো আমাদের সবসময় চলেছে এবং আমাদের অ্যাবসেন্সও চলেছে। এটা আমাদের সাংগঠনিক কাঠামোর কারণে কোথাও কোনো কাজ আমাদের বিঘ্ন ঘটেনি, আলহামদুলিল্লাহ। আপনি চাইলে প্রশ্নটি এড়িয়ে যেতে পারেন, চাইলে উত্তরও দিতে পারেন। প্রশ্নটি একেবারেই ভিন্ন আঙ্গিকের। সেটি হলো যে সামনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা সেই প্রতীক থাকছে না। তার মানে নৌকার যে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার, তারা কিন্তু ভোটার হিসেবে থাকছেন যদিও তাদের প্রার্থী নেই। সেই ক্ষেত্রে কি মনে হয়, তাদের চয়েস কি ধানের শীষ হবে নাকি দাঁড়িপাল্লা হতে পারে বা আদার কোনো দল হতে পারে? যেহেতু আপনি জনগণের একেবারেই কাছে যাচ্ছেন, ব্যক্তিগত পারসেপশনটা এটি নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির কর্মকাণ্ডের উপরে, ব্যক্তিগত সম্পর্কের কারণে। যেমন আমার এখানে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে তারা দলে দলে আমাদেরকে ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ এখানে একটা বড় সংখ্যায় ভোট কেন্দ্রে যাবে না, এটা আপনিও বুঝেন, আমরাও বুঝি। তাদের একটা বিরাট সংখ্যা ভোট কেন্দ্রে যাবে না। যারা ভোট কেন্দ্রে যাবে তারা আমাদেরকে ভোট দেবে, কারণ তারা অনেক জায়গায় ফিলিংস চেঞ্জ হচ্ছে, অনেক জায়গায় তারা মন থেকে ভাবছে যে আসলে ভালো কোনটা হবে, দুইজনের মধ্যে ভালো কোনটা হবে। এই চয়েসে গেলে আমাদেরকে তারা বেছে নেবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি অভিযোগ যে বিষয়টিতে এসেছে, দুটো অভিযোগ, একটি চাঁদাবাজি আর একটি মামলা বাণিজ্য। যদিও আপনাদের দলকে নিয়ে চাঁদাবাজির অভিযোগটা খুবই গৌণ, আমি সেরকম একটি পেপার পত্রিকায় বা সাধারণ যে স্ট্রিম মিডিয়া সেগুলোতে পাইনি। আপনাদেরকে নিয়ে বরং ভিন্ন একটি অভিযোগ রয়েছে, সেটি হলো আপনাদের চট্টগ্রামেরই একজন বিএনপি নেতা আমারই অনুষ্ঠানে তিনি বলেছেন যে আপনাদের একটি বিশেষ দল, যেটি আপনাদেরকে ইঙ্গিত করেছেন, আপনারা ব্যাংক, বিশ্ববিদ্যালয় এগুলো দখল করেছেন। এই বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই। যারা এই কথাগুলো বলেছে, আমি মনে করি যে আমাদের বিরুদ্ধে তাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষ অভিযোগ না থাকার কারণেই ঢালাও একটা কথা বলেছে। ওনারা যদি আমাদেরকে বলেন যে ব্যাংক দখল করেছি, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাই তো আমরা মানুষের দুয়ারে দুয়ারে ফর্ম নিয়ে
ইসলামী ব্যাংকের ফর্ম নিয়ে মনে হয় যেন এটা আমার ব্যাংক, আমার টাকায় করা ব্যাংক, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছে। আপনি শুনলে অবাক হবেন, আমি যখন বিদেশে বিভিন্ন সময় গিয়েছি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইসলামী ব্যাংকের ওখানকার ব্রাঞ্চ প্রতিনিধিরা আমাদেরকে বিভিন্ন বাসায় নিয়ে গেছেন, বিভিন্ন উদ্যোক্তার কাছে নিয়ে গেছেন, বড় বড় শিল্পপতির কাছে নিয়ে গেছেন আমাদের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট করার জন্য। ইসলামী ব্যাংক তো আমাদের ব্যাংক। মাঝখানে যে বিপর্যয়টা হয়েছে, ডাকাতরা লুট করেছিল ইসলামী ব্যাংককে, এই ব্যাংকটা আবার আগের জায়গায় ফেরত আনার জন্য আমরা কাজ করেছি। এর বাইরে আমাদের কোনো অবস্থান এখানে ছিল না। এরপরে তারা বিশ্ববিদ্যালয়ের কথা বলে, তারা যদি ইঙ্গিত করে আইআইইউসি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কথা, আপনি জানেন তিলে তিলে আমাদের ভাইগণ, দায়িত্বশীলগণ ত্যাগ স্বীকার করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাঝখানে ভিন্ন একটা গোষ্ঠী, তারা তাদের গোষ্ঠীতন্ত্রকে কায়েম করার জন্যই, লুটপাতের জন্যই তারা এটাকে নিজেরা দখল করেছিল। সে দখল আমরা তো দখল করিনি, তারা নিজেরাই ওখান থেকে পালিয়েছে। সুতরাং যারা আমাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলে, তারা আসলে প্রমাণ সাপেক্ষ কোনো কিছু না থাকার কারণে এটি ঢালাও একটি অভিযোগ করে। আরেকটি কথা, মামলা বাণিজ্য বলেন, চাঁদাবাজি বলেন, এগুলো আমাদের সাথে যায় না, আমরা এগুলোর সাথে পরিচিতও না, এগুলো আমরা পছন্দও করি না। আপনি খুব অবাক হবেন, আমাকে যারা সোর্সিং করেছে, আমাকে সোর্সিং করে ধরিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধেও আমি মামলা দেওয়ার জন্য কাউকে কোনো অনুরোধ করি নেই, কোনোদিন তাদের নামও আমি দিই নেই, এবং তাদের বাড়িঘরও আমি কোনোদিন গিয়ে বলি নেই যে তোমরা আমাদেরকে মামলা দিয়েছিলে, এখন কোথায় আছো, খবর নাও। কারণ আমি চিন্তা করেছি যে তার কাজ সেই করেছে, আমি আমার কাজ করব, আমি আমার কাজের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তার কাজ কেন আমি অনুসরণ করব? আমি যদি তার মতো করি তাহলে সেই আর আমার মধ্যে তো কোনো পার্থক্য থাকে না। যে কারণে আমরা এই ধরনের কাজের সাথে জড়িত ছিলাম না। যারা অভিযোগ করেছে তারা আসলে ভিত্তিহীন অভিযোগ করেছে। আমি মনে করি এগুলো প্রমাণ সাপেক্ষ বিষয় নয়, জাস্ট একটা অভিযোগ করতে হবে সেজন্যই করেছে। ধন্যবাদ। কিন্তু একটি বিষয় আসলে আমার ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছে হচ্ছে, আপনার কথা অনুসারে ইসলামী ব্যাংক আপনাদেরই, সেটি জাস্ট দখল মুক্ত আপনারা করেছেন। আমি সেই বিষয়টা মেনে নিচ্ছি। সেই বিষয়টা মেনে নিয়েই আপনার কাছে প্রশ্ন করতে চাই, ইসলামী ব্যাংক আপনাদের মালিকানায় এবং আপনারাই তৈরি করেছেন, সেটা মেনে নিলেও সে জায়গায় কি শুধুমাত্র শিবিরের ছেলেরাই চাকরি করতে পারবে? অন্য কোনো মতাদর্শের বা অন্য কোনো দলের ছেলেরা কি সেই জায়গায় চাকরি করার সুযোগ পায় কিনা আপনার কাছে জানতে চাই। ইসলামী ব্যাংকে যে সমস্ত ছেলেরা, ছাত্ররা যে চাকরি করছে, আপনি দেখুন, তারা বাংলাদেশ ব্যাংকের রুলস ফলো করে ইন্টারভিউ ছাড়া একজন স্টুডেন্টেরও কোনো চাকরি হয়েছে কেউ এটা প্রমাণ দিতে পারবে না। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিসিএস এর মতো করেই তারা নিজস্ব প্রশ্নপরিত প্রণয়ন করে মেধাবী স্টুডেন্টগুলোকে তারা চাকরি দিয়েছে। সেই জায়গায় যদি ইসলামী ছাত্র শিবির মেধাবীরা যদি প্রতিনিধিত্ব করে, তাহলে এটাকে আপনি কিভাবে শুধু শিবিরের ছেলেরাই চাকরি করে এটা কিভাবে বলবেন? এটা তো বাংলাদেশের ছেলেরাই পরীক্ষা দিয়ে, যারা পরীক্ষায় টিকছে, ইন্টারভিউ দিয়ে টিকছে, তারাই তো চাকরি করছে। এর বাইরে তো কাউকে তারা নিচ্ছে না, বিনা পরীক্ষায় কাউকে ওখানে চাকরি দেওয়া হয় না। আবারও ফিরতে চাই আপনার আসনে। আপনার আসনে যদি আপনি নির্বাচিত হওয়ার পরে একটি সরাসরি প্রশ্নই করতে চাই, বোল্ড প্রশ্ন, দয়া করে কিছু মনে করবেন না, মজলুম থেকে জুলুম হবেন কিনা যদি এমপি নির্বাচিত হন? আপনি আমাকে প্রশ্ন করেছেন মুসলিম থেকে জালিম হব কিনা। আমি আপনাকে একটা স্পষ্ট ভাষায় বলি, আমরা জালিম হওয়াটাকে, তার চাইতে মৃত্যুকেই আমরা শ্রেয় মনে করি। আল্লাহ আমাদেরকে এই ধরনের বিষয়গুলো থেকে হেফাজত করুক। আমরা জালিম কখনোই হব না, আমরা মজলুম ছিলাম, এবং আমরা আল্লাহর কাছে এই মজলুম অবস্থায় আল্লাহর কাছে যেতে চাই। আমরা জালিম হয়ে আল্লাহর কাছে যেতে চাই না। এই কারণে আমরা সুযোগ থাকার পরেও কাউকে মামলাও দিই নাই, কাউকে ঘরছাড়াও করি নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়েও দৌড়াদৌড়ি করি নাই। যারা অন্যায় করেছে তারা নিজেরাই পালিয়েছে, আমাদের এখানে কোনো ভূমিকা নেই। এবং আমরা নির্বাচিত হলে সকল জনসাধারণকে, ভোটারদেরকে, জনসাধারণদেরকে সাথে নিয়ে আমরা একযোগে, কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে ভোট দেয়নি, এটা বিবেচ্য বিষয় থাকবে না। সবাইকে নিয়ে একযোগে আমরা একটি মানবিক, নিরাপদ, সুন্দর একটি চট্টগ্রাম 10 আসন হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার আসনে নিউজ করার ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা ঠিক কতটা আপনারা রাখছেন বলে মনে হচ্ছে? আমরা সবসময় গণমাধ্যমের স্বাধীনতাকে বিশ্বাস করি, আবার গণমাধ্যমেরও কিছু দায়বদ্ধতা থাকে।
আমরা একটা কথা শুনলাম সাথে সাথেই লিখলাম, এটা না করে যাচাই বাছাই করে গণমাধ্যমগুলোকে আমরা বলবো যে তারা যাতে তাদের দায়িত্বটাও পালন করেন। স্বাধীনতার মানেই অন্যের ব্যক্তিগত স্বাধীনতাকে হস্তক্ষেপ করা না। স্বাধীনতা মানেই অন্যের ব্যক্তিগত সুবিধা অসুবিধাগুলো দেখেই স্বাধীনতাকে প্রয়োগ করা। আমরা আমাদের সংবাদপত্র সহ সকল ভাইদেরকে আমরা অনুরোধ করব, আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করব। সাদাকে সাদা, কালোকে কালো, এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করলে আমরা এগুলোকে সাদরে গ্রহণ করব। যেখানেই আমাদের ত্রুটি বিচ্যুতি আসবে ওই সমালোচনাগুলোকে আমরা মাথা পেতে নিয়ে আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার সাথে আমিও একমত, বাক স্বাধীনতা মানেই বাক সন্ত্রাস নয়। আমরাও চাই যে গণমাধ্যম সত্যনিষ্ঠ সংবাদ তুলে আনুন, এবং আপনারা যারা জনপ্রতিনিধি হতে পারেন কিংবা বিভিন্ন দলের প্রতিনিধি হিসেবে আছেন তারা সবসময় গণমাধ্যমকে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। আমি একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। মোহনা টিভির দর্শক এবং আপনার 10 আসনের ভোটারদের উদ্দেশ্যে যদি আপনারা আমাদের ক্যামেরা দিয়ে কিছু বলার থাকে। জি, আমি আপনার মাধ্যমে, মোহনা টিভির মাধ্যমে আমার চট্টগ্রাম 10 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, নাগরিকবৃন্দকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দলকে বিভিন্ন মার্কায় ভোট দিয়ে আমরা বিভিন্ন সময় নির্বাচিত করেছি। এবার আমাদের সামনে একটি সুন্দর সুযোগ এসেছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে গণভোটে আমরা হ্যাঁ বলবো। দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি নিরাপদ চট্টগ্রাম গঠনে আমরা সবাই এগিয়ে আসব। আসুন, আগামীর মার্কা হোক দাঁড়িপাল্লা, এবং আমরা গণভোটে হাঁকে জয়যুক্ত করার মাধ্যমে দেশকে স্থায়ীভাবে গোলামি মুক্ত করার কর্মসূচিতে সকল অংশগ্রহণ করি। ধন্যবাদ মোহনা টিভিকে, ধন্যবাদ আপনাকে এবং আপনার টিমকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চট্টগ্রাম 10 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যিনি এমপি পদপ্রার্থী রয়েছে তার ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান নানান বিষয় নিয়ে আমরা কথা কিন্তু শুনছিলাম। আপনারা জানেন প্রতিটা পর্বে একটি অতিথির একটি কোট কথা দিয়ে আমরা আমাদের পর্ব শেষ করি। আজকের পর্বের যেই কথাটি আমার সবচেয়ে ভালো লেগেছে, যেই কথাটি আমি কোট করতে চাই, সেটি হলো তিনি 3টি প্রধান সমস্যা ইতিমধ্যেই আইডেন্টিফাই করে রেখেছেন। যেই 3টি প্রধান সমস্যা আসলেই চট্টগ্রামের জন্য অভিশাপ স্বরূপ, সেই 3টি সমস্যা নিয়ে তিনি যদি নির্বাচিত হন তাহলে একভাবে কাজ করবেন, আর যদি নির্বাচিত না হন তাহলে অন্যভাবে কাজ করবেন। অর্থাৎ তিনি আজকে একটি মেসেজ দিয়ে রাখলেন যে তিনি কিন্তু ওই 3টি সমস্যা নিয়ে কাজ করে যাবেন। এই যদি হয়, আমাদের যারা বিভিন্ন দলের প্রতিনিধি আছে সকল দলের প্রতিনিধিদের মানসিকতা যদি এরকমই হয় যে আমি নির্বাচিত হই বা না হই, আমি সমস্যাগুলো আইডেন্টিফাই করে নির্বাচিত না হলেও কাজ করে যাব, যিনি নির্বাচিত হবেন তার পাশে, তার জন্য, তার সহযোগিতায় কাজ করে যাব, তাহলে কিন্তু গড়ে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। আর সে বাংলাদেশ দেখার অপেক্ষায় আমরা সকলে। নতুন কোনো পর্ব, নতুন কোনো অতিথি, নতুন কোনো স্থানে আবারও আপনাদের সকলকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা দাও বাংলাদেশ তথা মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।